দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে উপস্থিত আছেন অতিথিরা আছেন। আমরা একটু শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে উপস্থিত হবেন মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, নির্বাহী কমিটি বিএনপি। তিনিও কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি সরাসরি কমরেড রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে শুরু করতে চাই। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচনের কোনো নজির অতীতে দেখিনি আমরা, কিন্তু এই সরকার স্থানীয় সরকার নির্বাচনটি করার একটি তোড়জোড় আমরা লক্ষ্য করছি। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আসলে সেই তারা সংসদ নির্বাচনকেই সবার আগে গুরুত্ব দিতে চাইছে। অন্যদিকে স্থানীয় সরকার প্রশাসনগুলো চালাচ্ছে আমলারা, যার কারণে হিমশিমও খাচ্ছে কিন্তু আমলারা, এবং অনেক কিছু ব্যাহত হচ্ছে। আপনি আসলে কোনটিকে গুরুত্ব দিতে চাইবেন বা আপনার দল কোনটিকে গুরুত্ব দিতে চাইছে, সেই বিশ্লেষণটুকু জানতে। ধন্যবাদ আপনাকে। আমি যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে একেবারে পরিষ্কার উত্তর দিয়ে পরে ব্যাখ্যায় আসি। আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের জোট বাম গণতান্ত্রিক জোট আজকে বিবৃতি আমরা পাঠিয়েছি নিশ্চয়ই আমাদের সভায়। তাতে আমরা পরিষ্কার বলেছি যে জাতীয় সংসদ নির্বাচনই হচ্ছে এখন আলোচ্য সূচি, অন্য কোনো নির্বাচন এখন কোনো আলোচ্য সূচির মধ্যে পড়ে না। সুতরাং আমরা সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন চাই, কথা স্পষ্ট। এবার আসি আমি ছোট ছোট করে অন্য কথায়। একটা আপনি যেভাবে বললেন যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের তাদের এই ধরনের স্থানীয় সরকারের নজির নাই, ঠিকই বলেছেন আপনি। যদিও এটা আবার কেউ এরকম ব্যাখ্যা করতে পারে যে এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এই ধরনের সরকার তো আগে প্রতিষ্ঠিত হয় নাই, সুতরাং সেই বিবেচনায় কেউ ওই পয়েন্টকে কি বলে কাউন্টার করতে পারে। আমি সেই জায়গায়ও গেলাম না। এবার আমি আসি এই সরকারকে ধরে, যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার একটা নির্বাচন করবে, তার সাথে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যেটা একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সেইগুলো গড়ে তোলার জন্য কিছু সংস্কারমূলক কাজ পারলে শুরু করবে। সেই সংস্কারমূলক কাজ কি? কাজটা হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং অন্যদের সাথে আলোচনার ভিত্তিতে যতটুকু ঐক্যমত্য হয় ততটুকু। আর মূল সংস্কার করে কোন কাজ করবে? জাতীয় সংসদ নির্বাচন। এটি হচ্ছে ব্যাপার। এবার আমি প্রশ্ন তুলি, ধরেন আমরা যখন জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি, তখন সরকার কি বলছে যে সংস্কার না করে করা যাবে না। কারণ আমরা একটা ঘোষণা দিয়ে বলেছি আমাদের দলের পক্ষ থেকে 15 তারিখের মধ্যে আমরা সুনির্দিষ্ট সংস্কারে কি কি করবেন জানতে চাই এবং নির্বাচনের তারিখ কবে হবে জানতে চাই। তারা এখনো বলছে না, বরঞ্চ অনেকে বলছে আমরা তড়িঘড়ি করছি এবং বলছে সংস্কার করে এটা করতে হবে। তা আমি খুবই আশ্চর্য হইলাম, সংস্কার করে যদি জাতীয় সংসদ নির্বাচন করতে হয় তাহলে সংস্কার ছাড়া স্থানীয় সরকার কেন? কারণ আমি তো দেখি আরো বেশি সংস্কার দরকার। কি কারণে? আমাদের সংবিধানে যে স্থানীয় শাসনের দায়িত্ব স্থানীয় সরকারের, কিন্তু ইন প্র্যাকটিস সংসদরা তারা এমন জমিদার তন্ত্রের কাজ করে, তাদের যে প্রকৃত কাজ ওইটা তারা করে না। ওইখানে এমনভাবে হস্তক্ষেপ করে ওইটা স্বশাসিত স্থানীয় শাসন হিসাবে আর নাই। কিন্তু গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে গেলে এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেইখানেও কতগুলো সংস্কারমূলক কাজ করতে হবে এবং সেইটা করার জন্য উপযুক্ত কাজ হচ্ছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার করে পার্লামেন্ট করা দরকার। এবং ওই পার্লামেন্টে আমরা ওই যে পার্লামেন্টের নির্বাচন আগে যে সংস্কার যতটুকু আলোচনা করব তাতে নিশ্চিত যদি করতে পারি যে পার্লামেন্ট মেম্বাররা আমাদের সংবিধান অনুযায়ী যা দায়িত্ব সেটা পালন করবে, অর্থাৎ জাতীয় রাজনীতির দায়িত্ব, জাতীয় কাজ। আর স্থানীয় দায়িত্ব আমাদের যে ল্যাকনেস আছে, প্রয়োজনে আরও কিছু সংযোজন বিয়োজন করে সংস্কার করে আমরা পরবর্তীতে যদি ওই নির্বাচনে যেতে পারি এবং যদি স্বশাসিত স্থানীয় সরকার গড়ে তোলার কাজগুলো করতে পারি তাহলে হবে। উদাহরণ দিয়ে আমি ছোট ছোট 2-3টা কথা খালি বলি। একটা হচ্ছে, দেখেন আমাদের দেশ চলছে পার্লামেন্টারি সিস্টেমে, তাই না? কিন্তু আমাদের দেখবেন যে স্থানীয় সরকার চলে কিভাবে? এক অর্থে রাষ্ট্রপতি সিস্টেমে। তা আমরা অনেকদিন ধরে বলছি ওইখানে সিস্টেম চেঞ্জ করতে হবে। ধরুন উদাহরণ দিন, কোনো একটা কর্পোরেশনে সেইখানে কাউন্সিলর নির্বাচিত হবে, কাউন্সিলররা এটা পার্লামেন্টের মতো হবে, তারাই আপনার কি বলে মেয়র অন্যদের নির্বাচিত করবে। এবং এই জায়গাগুলো একটা উদাহরণ দিলাম। আমাদের ওইখানে আর্থিকভাবে তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এমনভাবে দিতে হবে ওইখান থেকে যে পরিকল্পনা তার উপরে ভিত্তি করে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, দক্ষ দুর্নীতিমুক্তভাবে করে তুলতে হবে এবং একটা দক্ষতার সাথে যাতে স্থানীয় সরকার পরিচালিত হয় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে এর জন্যে উইদাউট সংস্কার আজকে হুটহাট করে ইলেকশন মানে মানুষের কাছে 2-3টা প্রশ্ন আসে। একটা হচ্ছে, তাহলে কি কোনো একটা বিশেষ কিংস পার্টি গড়ে তোলার জন্য তার ক্ষমতা কক্ষিগত করার জন্যই কি এটা শুরু করা হলো?
তাহলে কি নিজেদের আধিপত্য বিস্তার ওইটা করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন ডিলে করার জন্য এই কাজ করা হলে এই ধরনের প্রশ্ন কিন্তু সামনে আসবে। সুতরাং আমি আশা করব এই অপ্রয়োজনীয় আলোচনা না তুলে, কারণ স্থানীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে ইলেকশন হইতে হবে, সেই কাজটা করা দরকার। আর এই যে বললেন যুক্তি যেটা দিয়েছে, এটা ঠিকই, কাজ তো ব্যাহত হচ্ছে। তো সেইটার জন্য আমি মনে করি খুব একটা যদি পরস্পর আলোচনা করে রাজনৈতিক দলগুলো অন্যর সাথে, আমরা ইন্টারিম সময়ে একটা ফর্মুলা বের করতে পারি ওই সংকট দূর করার জন্য। আর দ্রুততার সাথে জাতীয় সংসদ নির্বাচন দিলে ওই যে যুক্তিটা তারা বলছে ওই যুক্তিটা আর গ্রহণযোগ্য থাকবে না, এবং আমরা এখন যে সংকট তার একটা আশু সংকট সমাধানের দিকে আগাতে পারবো বলে আমরা মনে করি। আপনার কাছে আমি শরাফত আলী সপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে যেতে চাই যে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের নজির নেই, তবে সেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশাসন থেকে সর্বত্র বা রাজনৈতিক মহলে বেশ আলোচনাও চলছে এই নির্বাচনটি করার ব্যাপারে। কারণ আপনি জানেন যে সারা দেশে স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি এখন এই মুহূর্তে 5 আগস্টের পর থেকেই নেই। সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সর্বত্র স্থবিরতাও আছে। কোনটিকে আপনি গুরুত্ব দিতে চান, স্থানীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন সবার আগে? যদিও বিএনপি কিন্তু বিএনপির বেশ কয়েকজন নেতা ইতিমধ্যে বলেছেও যে সংসদ নির্বাচনকে সবার আগে গুরুত্ব দিতে চাই। আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। এবং আমি গত 3 দিন আগে সমতেরা সরকার থেকে ঘোষণা আসছে যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য। আমি প্রথমে জানাই যারা 5 আগস্টে আমার যেসব ছাত্র জনতা এবং আমাদের বিএনপির অসংখ্য 5 শতাধিক মতো নেতা কর্মীরা নিহত হয়েছে, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। দেখুন যে আমরা গত 16 বছর 16.5 বছর মতো আন্দোলন সংগ্রাম করেছি। একটি মাত্র যে প্রিন্স ভাই আছে, আমরা সবাই মিলে এই দেশের রাজনীতি যারা আমরা করি, আমরা সবাই মিলে একটি চেয়েছি আমাদের নির্বাচন। কারণ 2009 সালের নির্বাচনের পরে 2014 সাল বলেন, 18 সাল বলেন, 24 সালের নির্বাচনে কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। এই দেশের নামমাত্র নির্বাচন হয়েছে, কিন্তু মানুষের ভোটার অধিকার যে প্রয়োগ সেটার কোনো সিস্টেম সেটা হয়নি। এবং মানুষ সবসময় চেয়েছিল, আমরা একটি দাবি জোর দিয়েছিলাম একটি নির্বাচনের জন্য। সেই নির্বাচনকে সামনে রেখে যখন এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা বিএনপি সহ এই যে প্রিন্স ভাইরা সহ আমরা সবাই মিলে এই সরকারকে সমর্থন দিয়েছি, এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতা এখন সরকার চালাচ্ছে। আমরা তাদেরকে সার্বিক সহায়তা করছি। হ্যাঁ, ছাত্র জনতা, ছাত্ররা অবশ্যই তারা তাদের যে আন্দোলন সংগ্রাম করে তাদেরও ভূমিকা আছে, আমি তাদেরও ভূমিকা খাটো করবো, তারাও করেছি। কিন্তু এখন নির্বাচনকে সামনে রেখে আপনি যখন তাল বাহানা করবেন স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, এটি নিয়ে কথা যখন বলবেন লিঙ্গার হবে। এবং যখন আপনি এই জিনিসটাকে আরও ক্ষমতাকে দীর্ঘায়িত করার আরেকটা তাল বাহানা আমরা মনে করি। আমাদের কথা স্পষ্ট, আমরা সংস্কার তো অবশ্যই হবে, এবং এই সংস্কারের দাবিগুলো বিএনপি কোনো প্রথম উঠেছিল 2023 সালের জুলাই মাসে 31 দফা, এবং বিএনপি না শুধু সব দলকে মিলে আমরা 31 দফা আমাদের দেওয়া হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার নেতৃত্বে। এবং এই সংস্কার নিয়ে এগুলো আমাদের সব জায়গায় কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এখন প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত নির্বাচনের দেওয়া যায় ততই দেশের জন্য ভালো। এই কারণেই আজকে আপনারা লক্ষ্য করেছেন দেশের যে অরাজকতা, চুরি ডাকাতি। আমি যে এইমাত্র আমার যে নির্বাচনী এলাকা, আমার গ্রামের বাড়ি থেকে মুন্সিগঞ্জ, আমি এইমাত্র আসলাম এখান থেকে, সবার কম্বল বিতরণ করে আসলাম, আমাদের নেত্রীর জন্য দোয়া করে আসলাম। আমরা প্রতিনিয়ত আমরা এইসব কাজ করে যাচ্ছি মানুষের মাঝে। তো আজকে আমরা দেখছি একটি মানুষ ঘরে তাদের এলাকাতে আইন শৃঙ্খলা, চুরি ডাকাতি রাহাদানি সব জায়গায় চলছে, মানুষের দ্রব্যমূল্য সব জায়গায়। কারণ ফ্যাসিস্ট দূর হয়ে গিয়েছে, কিন্তু ফ্যাসিস্টের যেসব লোকজন তারা এখনও তারা আছেন। তারা শেখ হাসিনার লোকজন এখনও তারা থেকে জেলখানা থেকে বসে তারা চিরকুটের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। দেশে একটি অরাজকতা সৃষ্টি করা, যেটা বিশৃঙ্খল আইন শৃঙ্খলার চরম অবনতি পর্যায়ে চলে গিয়েছে। হ্যাঁ, প্রশাসনও তো নিশ্চয় আছে। সেটা প্রশাসনের নিষ্ক্রিয় স্বাভাবিক ক্ষেত্রে, যখন প্রশাসন তো কাজ করে ভাই, পলিটিক্যালি একটা গভর্নমেন্ট যখন থাকবে স্বাভাবিক ক্ষেত্রে তারা তখন কাজ করতে উৎসাহ বোধ। এখন তো কেউ কারোর দায়িত্ব নিচ্ছে না।
আপনি যেই বলেন প্রশাসনকে বলে ভাই আচ্ছা ভাই দেখছি হচ্ছে, কেউ দায়িত্ব নেবে না, তোকে নেবে না তো কে নেবে বলেন? আপনি অ্যাডভাইজার সবার কাছে কথা, আমি যে কোনো অ্যাডভাইজারের সাথে কথা বললাম, উনি কয় আচ্ছা দেখছি কি হচ্ছে দেখছি। তারপরে সচিবরা বলেন, ইয়েরা বলেন, একই বক্তব্য, কেউ দায়িত্ব নিচ্ছে না। কারণ নেবে না এই কারণেই, কারণ এই সরকারের তো সত্যি অন্তর্বর্তীকালীন সরকার, তারা বিভিন্ন থাকে প্রেশারের মধ্যে আছে। তো এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এবং প্রয়োজনীয় সংস্কার আমরা বলেছি যে নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন কমিশন, ধন্যবাদ জানাই, তারা অলরেডি তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবং যত দ্রুত নির্বাচনটা ঘোষণা আসবে, এই সমস্ত অপপ্রচার এবং সমস্ত মানুষের দ্রব্যমূল্য, আজকে দ্রব্যমূল্যের দাম নাবিশ্বাস বেড়েছে, আজকে ভ্যাট বাড়িয়েছে, এই যে অবস্থা সৃষ্টি করেছে মানুষ, আজকে তো এই সরকারকে দিয়ে মানুষ, জনগণ তো অনেক আশা করেছিল, জনগণ যে আস্তে আস্তে যে স্বাভাবিক ক্ষেত্রে যখন আপনার আমার পেটে ভাত না থাকবে, স্বাভাবিক ক্ষেত্রে জনগণ কী করবে সেটা আপনারা বুঝতে পারছেন। তাই আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলবো, আপনারা নির্বাচন দিয়ে দেন, আপনাদের তাল বাহানোর দরকার নাই তো, এই কথা বলার দরকার, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। হ্যাঁ তারা থাকবে, আমরা চাই নির্বাচন হোক, সেই নির্বাচনে যেই আসবে সেই নির্বাচন আমরা সেটা গ্রহণ করে, ভোটার লিস্ট করতেছে করেন ভালো কথা, কিন্তু নির্বাচনটা যদি বলেন 2025, আবার বলে 2026, আবার এখন আসছেন আপনাদের লোকাল নির্বাচনটা যে পিস ভাই যে কথা বলেছেন, হ্যাঁ লোকাল নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন, জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ। এখানে আপনি উনি যে কথাটা বলেছেন, কাউন্সিল যারা আওয়ামী লীগের যে কাউন্সিলর তারা বিভিন্ন জায়গায় বাহিরে আছে, এবং সেই ক্ষেত্রে কেউ না বিভিন্ন জায়গায় না, সব এলোমেলো অবস্থা। আপনি লোকাল নির্বাচন কাদের দিয়ে করাবেন, কী করবেন, এটা তো একটা পলিসির ব্যাপার আছে একটা জিনিস। তো সেই জন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা, দেশের একটি যখন সাংগঠনিক দেশের রাজনৈতিক সরকার আসবে, স্বাভাবিক ক্ষেত্রে সব কিছু ভালোই আসবে, মানুষ একটা স্থিতিশীল অবস্থার ডেভেলপমেন্ট হবে, দেশ বিদেশ আসবে, সেটা আপনি দেখেছেন। আজকে দেখেছেন যে আজকের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে নির্যাতন জুলুম চালিয়েছে আমাদের উপরে, আমাদের নেত্রীকে বেগম খালেদা জিয়াকে বিনা কারণে বিনা দোষে তাকে আজকে জেলে, তাকে 60 বছর তাকে দেশের বাইরে চিকিৎসা দিতে যাওয়া হয়নি। আমরা কত অনুবিনয় করেছি, অনুরোধ করেছি, সেটা আপনারা দেখেছেন গত দুদিন আগে সারা দেশের। আমরা সাধারণত পার্টির চেয়ারম্যান যদি যায় আমরা সেটা স্টেটমেন্ট নেতাকর্মীদের বলি, কিন্তু নেতাকর্মীদেরকে এবার আমরা কোনো কাউকে বলা হয়নি। তারপরে স্বতঃস্ফূর্তভাবে মানুষ মাঠে নেমে এসেছে দেশের নেত্রী বেগম খালেদা থেকে এক নজর দেখার জন্য। কেনই ভালোবাসা, তার যা পচিন এবং সে যে মানুষের ভালোবাসা, এক কথায় বলে যে মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, সেটার পরিমাণ বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা। দেখেন শেখ হাসিনা কীভাবে বিদায় নিয়েছে আর বেগম খালেদা জিয়া কীভাবে তাকে সাদরে মানুষ গ্রহণ করেছে, এবং সে তাকে কাতারের আমি তাকে ভিভিআইপি ট্রিটমেন্ট দিয়েছে এবং লন্ডনে গিয়েছে, সেখানে দিয়েছে। এটাই তো জনগণের নেত্রী, এদের কিন্তু বলে জনগণের নেত্রী, এদের আমরা রাজনীতি করি জনগণের জন্য। জনগণ যদি মানুষের পক্ষে থাকে ইনশাআল্লাহ সব কিছু সম্ভব। জি ধন্যবাদ। আমরা এই আলোচনা আবারও ফিরতে চাই, একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। কমরেড রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসি। শেখ হাসিনা, তার পরিবার এবং 10 আলোচিত ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে দুদকের নেতৃত্বে 10টি যৌথ অনুসন্ধানী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আমরা এর আগে 111-এ কিন্তু এই ধরনের দুদকের কার্যক্রম দেখেছি, অভিযান দেখেছি, সারাশি অভিযান লক্ষ্য করেছি। শেষ পর্যন্ত সে অভিযান বা তাদের যে লক্ষ্য সেগুলো কিন্তু মুখ থুবড়ে পড়তেও দেখেছি। এবার আসলে এই অভিযান বা তাদের এই উদ্যোগ কতটা প্রভাব ফেলবে বা কতটা এগোবে বলে নতুন কমিশনের অধীনে কি মনে হয়? দেখুন, আমি একেবারে আমার বুঝ থেকে সাপ কথা বলি। প্রথম কথা হচ্ছে যে কাজটা করছে, আমি যেটা দেখলাম যে অর্গানাইজেশনগুলোর কথা বলছে, এটা কে না জানে, তারা তো দীর্ঘদিন ধরে নানা ধরনের দুর্নীতির সাথে যুক্ত। এবং এটা আমরা অনেক দিন ধরে বলছি যে দেখুন, কথাটা শুনতে কেমন শোনাবে তবুও বলি বোঝার জন্য। আমরা বলতাম যে এইখানে দেখবেন অনেক আইনি দুর্নীতি আছে আর দুর্নীতি আছে। এখন আপনিও প্রশ্ন, ভাই আইনিতে দুর্নীতিটা কি? খুব সহজ করে সরলীকরণ করে বলি, ধরুন আপনি একটা টেন্ডার ডেকে আপনাকে কাজ দেওয়া হয়েছে, যে কথার কথা এই কাপটা আপনি 120 টাকায় সাপ্লাই দিতে পারতেন, এর দাম ধরা হয়েছে 1020 টাকা। আপনি তো আইনি কাজকর্ম করে করছেন। তো এই যে প্রতিষ্ঠানগুলো আমরা জানি অনেক টাকা কামাই করছে আইনিভাবে আর বেআইনিভাবে আছে। সুতরাং এই প্রতিষ্ঠানের বাইরে আরও যারা আছে,
কারণ এই যে আমরা যে এই আন্দোলনের তো আর একটা দিক হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। তো বৈষম্য বিরোধী দুর্নীতি লুটপাট এমন জায়গায় চলে গেছে, ওইটা রোধ না করতে পারলে তো আমি বৈষম্যহীন সমাজ করতে পারবেন না, এবং ওই ফোঁটা তো বন্ধ আপনাকে করতেই হবে। তা সেইটা একটা জরুরি কাজ বলে মনে করি। এখন হচ্ছে এই কাজগুলো করার পরে পার্মানেন্ট থাকবে কি থাকবে না এটা তো বড় কথা। তো আমাদের বিবেচনা এটা নির্ভর করে কোন শাসক গোষ্ঠী ক্ষমতায় আছে তারা করছে। ধরুন যদি একই দৃষ্টিভঙ্গির শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকে তাহলে হয়তো পপুলিস্টিক পজিশনে লোক দেখানোর জন্য কাজটা করবে, শেষে তার আত্মসমর্পণ করবে। আমি প্রসঙ্গক্রমে না বলে পারছি না। দেখেন এই সরকারের বিরুদ্ধে যখন লড়াই হলো, দীর্ঘদিন ধরে একটা বড় সংকট ছিল না দ্রব্যমূল্য? জি। বড় সংকট ছিল না যে সিন্ডিকেট ব্যবসায়ী, বড় সিন্ডিকেট ছিল না মধ্যস্বত্বভোগী, বড় সংকট ছিল না যে গ্রামের কৃষক তারা ফসল উৎপাদন করতে যে উৎপাদন খরচ বেড়ে যায়? এগুলো তো যুগ যুগ ধরে শুনে আসছে। না, যুগ যুগ এটা আসছে, যুগ যুগ আরো যুগ যুগ শুনবেন। কেন বলি, যতক্ষণ না পর্যন্ত আপনি তাহলে এটা পাল্টাইতে গেলে লাগবেটা কি পুরো ব্যবস্থা বদল করতে। আপনি ব্যবস্থা বদল না করে খালি একটু ওরালি মৌখিকভাবে আশা করবেন তাহলে তো হবে না। এই যে বাণিজ্য মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে, উনি কি বললেন? ওনার কাছে আশ্চর্য প্রদীপ নাই। তো ওনার মতো লোকের কাছে আশ্চর্য প্রদীপ থাকার কথা না, কারণ ওনার নীতি আর আগে শেখ হাসিনা যে নীতিতে অর্থনীতি চালিয়েছিল একই নীতি। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, হবে না। কিন্তু দেখেন উদাহরণ দেওয়াটা খারাপ, তবুও বলি, আপনি শ্রীলঙ্কায় আমাদের থেকে খারাপ অবস্থা ছিল না মুদ্রাস্ফীতি, জিরো হলো কেন? কারণ ওইখানকার শাসকরা জনগণকে আস্থায় নিয়ে তারা এমন নীতি করেছে যে নীতিতে জিরো করা গেছে। তাইলে আপনি একই ব্যবস্থা বহাল রাখলে পারবেন না, বহাল রাখলে যুগ যুগ ধরে শুনবেন। তা আমরা বলছি ওইটা বহাল না রাখায় হয়েছে কি, দেখেন জিনিসপত্রের দাম বেড়ে গেল। আপনি টিসিবির পণ্য এইটা মানুষ কিনতো, সেটাকে বন্ধ করে সরকার দিল। 43 লক্ষ পরিবারের কার্ডধারীরা মাল এখন পাবে না। এমনি তো জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, কেনা জানে, আয় কিন্তু কমে গেছে, আয় বাড়ে নাই। আপনি এখন অনেক জায়গায় ভাতা টাতা বিভিন্ন বন্ধের খবর আমরা শুনি। আমরা অনেকদিন ধরে বলছিলাম যে কাজটা তাহলে করতে হবে, ওইটা হলে যুগ যুগ শুনতেন না। কথার কথা, যদি মধ্যস্বত্বভোগী ভেঙে ফেলানো যেত, সিন্ডিকেট ভেঙে ফেলানো যেত, আপনি এই যে আমদানি করার জায়গা যেটা, এই জায়গায় আপনি নির্মোহভাবে যেটা প্রয়োজনে আমদানি করতেন, রেশনিং ব্যবস্থা এবং ন্যায্য মূল্যের দোকান করতেন, তাহলে তো আপনি ভাঙতে পারতেন। তা আপনি সেটা না করে এই কাজ অব্যাহত রেখেছেন। আপনি এখন সংকটে পড়ছেন, IMF এর কথা শুনতে হচ্ছে, উচ্চ মুদ্রাস্ফীতি। আপনি সামাল দেওয়ার জন্য 100টা পণ্যের উপরে আপনি কর বাড়ালেন। একটা বিস্কিট, একটা গরিব মানুষের একটা বিস্কিট খায় না, আপনি ও কিন্তু বুঝতে পারে না। আলটিমেটলি এটা হচ্ছে অপ্রত্যক্ষ কর, তার পকেট থেকে টাকা কাটলো, ভ্যাট আরো এমন করলো। আপনি এইরকম দুরবস্থা, আপনি বড় লোকের উপর কর বসান না কেন? আপনি বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনেন না কেন? আপনি ঋণ খেলাফিরি না আদায় করেন না কেন? তাহলে ওইটা করতে পারছেন না কেন, বা ভবিষ্যতে পারবেন কি পারবেন না নির্ভর করে কারা ক্ষমতায় আছে। তা আমি এই সরকারের কাছ থেকে বেশি আশা করি না। কেন জানেন? কারণ এই সরকারের মুক্ত বাজারের নামে আগের সরকার যে দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পোষণ করতো, এনারা কিন্তু তার পাল্টাটা এখনো বলে নাই। তা যদি পাল্টা যদি ব্যবস্থা বদল না করতে পারে তাহলে তো হবে না। কিন্তু আমি আশা বেশি করছি না এই কারণে, কারণ এরা তো নির্বাচিত সরকার না। এই জন্য বলছি যে আপনারা মেলা পারবেন না, দিন যত যাবে, এই যে দেখছেন না জিনিসপত্রের দাম, ভ্যাট আরোপ, এই সংকটগুলো হচ্ছে, আপনি তখন বলবেন আমাদের করার কিছু নাই, বিপদে পড়ছি। IMF এর তা আগের শেখ হাসিনা কথা শুনে চলতো, আপনিও শুনছেন, তাহলে আপনার সাথে পার্থক্য কি থাকলো? আরে IMF ভাই যে কয় টাকা দেবে আমাদের প্রবাসীরা, তাদেরকে আরো প্রণোদনা দেন, তার থেকে বেশি টাকা নিয়মিত পাঠাইতে পারে। আপনি মানুষকে আস্থায় নিলে বাংলাদেশের জনগণ একটা বিপদ বলে দরকার হলে কম খেয়ে থাকবে, সে যদি দেখে যে তার জন্য পজিটিভ কাজ হচ্ছে। তাহলে ওই যে যুগ যুগ ধরে দেখবেন না, ওই ধরনের সরকার আপনি যদি ক্ষমতায় বসাতে পারেন। কিন্তু এইবার আমি খুব দুঃখ এবং ক্ষোভের সাথে বলছি, অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করেছিলাম তারপর একটা সহনশীল পজিশন নেবে, বাট তারা কিন্তু এই কাজটা করলো না। দুর্নীতি প্রতিরোধে যে এটাতে কতটা সফল হতে পারবে? আমি ওই কথাটাই বলার চেষ্টা করলাম। আপনি যদি ওই ভিত্তিটা ঠিক না রাখেন, কাগজে কলমে কিছুটা আগাবে, আপনি বেশি দূর আগাতে পারবেন না। তার একটা ইন্ডিকেটর বলি, এই যে 5 মাস হয়ে গেল না, আপনি বলেন তো কয়জন দুর্নীতিবাজকে আপনি জেলে পড়তে পারছেন? কয়জনের টাকা ঘাট ধরে আপনি আদায় করতে পারছেন? তা আপনি তো এর আগে বলছি ঘরে ঘরে দুর্নীতি, এগুলো বলছেন, এখনো সবাই বলে, তাহলে আপনি পারছেন না কেন? কোনো না কোনোভাবে আপনি কম্প্রোমাইজ করছেন এবং আপনি এমন নীতিমালা গ্রহণ করতেছেন যে আপনি ব্যবস্থা বদলের কাজটা করছেন। এখনো দুর্নীতিবাজের কেউ কেউ দেশেই রয়েছে, দেশে রয়েছে। আমরা খবর এখন পাচ্ছি, ধরেন আগে শেয়ার বাজারে যে কেলেঙ্কারি ছিল, এখন কেলেঙ্কারির খবর তো নানাভাবে আসছে। আমি জানি না, এই তথ্যপাত্র দেখতে হবে। অনেকে বলছে যে টাকা পাচার হয়তো প্রথম দিকে কিছু কম ছিল, এখনো নানাভাবে নাকি পাচার হচ্ছে। তাহলে এগুলো তো আপনাকে দেখতে হবে। এখন অনেক ক্ষেত্রে ধরেন আমাদের হয়তো অর্থনীতি নানা কারণে এই রেমিটেন্স
ওইখানে মেলা নেগেটিভ হচ্ছে না, কারণ এখন আমদানি রপ্তানি এটা নাই, নানা ধরনের সংকট হচ্ছে। এই সংকট চলতে থাকলে ওই যেটা বলছেন, যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থানের সাথে সাথে আর দুর্নীতি না হয়, সেই ফুটা যদি বন্ধ না করতে পারেন, টাকা আদায় না করতে পারেন, আপনি দেখবেন এইটা ওই ধরনের কাগজ কলমের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বেশি কিন্তু হবে না। কিন্তু আমরা এই কথাটা বলার উদ্দেশ্য, আমার আকাঙ্ক্ষা ওটা না। আমার আকাঙ্ক্ষা হচ্ছে তারা যে কাজটা করছে স্বচ্ছতার সাথে দয়া করে কাজ করুক, কিন্তু ওইটাও আলোচনায় বেশি পাত্তা পাবে না, কাজ হবে না। কেন জানেন? যদি আপনি এই যে জনজীবনের যে সংকট দূর করার ক্ষেত্রে ভূমিকা না রাখেন, আপনি যদি ভ্যাট আরোপ করেন, আপনি যদি সাধারণ মানুষের কি বলবো আয় কমে গেছে তারপরে আপনি এই ধরনের টিসিবি বন্ধ করে দেন, হবে না। শেষ কথা আর একটা বলি, এই আলোচনাটা নীরব থেকে যাচ্ছে, এই আলোচনা খুব জরুরি। আপনি আমাদের কর্মহীনের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, আপনি নতুন কর্মসংস্থানের হার দেখছেন। আমি কিন্তু বলছি এই সরকার আশা করছি না, কিন্তু দৃষ্টিভঙ্গি দেখতে হবে। ওনারা বলুক, এই যে কর্মসংস্থানে আপনি দেখেন গার্মেন্টসে অনেকগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, ওনারা অনেকে বলেন বন্ধ হলে কর্মহীন হবে। আমি কথার কথা, উনি যে এলাকার মানুষ ওই অঞ্চলে, আরেকজন ওই যে শেখ হাসিনার কি উপদেষ্টা ছিল, অর্থনৈতিক উপদেষ্টা, তার কে না জানে সেই 80-র দশক থেকে তার দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। কিন্তু তার একটা প্রতিষ্ঠান আপনি বন্ধ করার আগে ওইখানে যদি 40-50 হাজার শ্রমিক, তার তো নিশ্চয়তা দিতে হবে। শ্রমিকরা তো অপরাধ করে নাই, সালাম কে না জানে যে এই অর্থিক কি দুর্নীতিবাজ কাজ করছে, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। কিন্তু ওইখানে যে হাজার হাজার শ্রমিক কাজ করে, তারা তো অপরাধ করেনি। তার বিকল্প না করলে আপনি কিন্তু খালি কাগজে কলমে এটা সামলাইতে পারবেন না। এটা বিবেচনা। শরাফত আলী শুভ, আপনার কাছে আসছে যে অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক কাজ করছে, অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করবে নিশ্চয়ই। শেষ পর্যন্ত আসলে এর সুফল কি আমরা পাবো, নাকি পাচারকৃত অর্থ ফেরানোর সেই সক্ষমতাও কি সরকার দেখাতে পারবে বলে মনে হয় কিনা? ধন্যবাদ। আপনি দুর্নীতি নিয়ে যে কথা বলেছেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে করলাম যখন আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় ছিল, এবং তারা দুর্নীতিকে এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছিল যে প্রতিটি জায়গায় অফিস কাচারি বলেন, যে কোনো জায়গায় কাজ করতে গেলে উপঢৌকন দিতেই হইতো, এবং দিয়েই মানুষ করে কাজ করে নিয়ে আসতো। মানুষ যারা গ্রামগঞ্জে কেস পাবনা মোকদ্দমে আসতেন তাদের হয়েছে, এবং সেটা সে ব্যাপারে আমরা প্রতি সময় কথা বলেছি, এবং সেই টিআইবিও অনেক সময় রিপোর্ট দিয়েছে, বিভিন্ন সময় তারা কথা বলেছে এখন। এবং আপনারা দেখেছেন দুর্নীতিতে কারা আজকে সত্যিকার অর্থে খুব লজ্জা লাগে, দুঃখ লাগে। আমরা যারা রাজনীতি করি, পলিটিক্স যারা করবে, তারা দেশ পরিচালনা করে, দেশের মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে। আজকে শেখ পরিবার, শেখ হাসিনা তার পরিবারের যে দুর্নীতি এখন সব বেরিয়ে আসছে, এবং তার নামে যে সে যে কি না করেছে, কি দরকার তার। আমি ছোট্ট একটা কথাই বলি যে পূর্বাঞ্চলে শেখ হাসিনার পরিবারে প্লট নিতে হবে, কি দরকার? আরে বাবা, আপনার তো সব, আপনার বাবা সে দেশ স্বাধীন করছে, আপনি নিজে বলেছে আমি শেখ মুজিবুর রহমান মেয়ে, আমার বাবা দেশ স্বাধীন করছে। অস্বীকার তো কেউ করে না, করছে ঠিকই, কিন্তু আপনি পূর্বাঞ্চলে 5 কাঠা প্লট নিতে হবে, আপনার ভাতিজি নিতে হবে, 20 কাঠা করে নিতে হবে, এটা তো কোনো কথা হলো না। এই যে দুর্নীতিটাকে আজকে শেখ পরিবার থেকে শুরু করে আওয়ামী লীগের আতিপাতি নেতা, ছাত্রলীগের ওয়ার্ড লেভেলের নেতা, আমরাও তো এই যে প্রিন্স ভাই ছিল স্বৈরাচারের সাথে আন্দোলন সংগ্রাম করেছি, তারা আমরাও তো আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের জেলে গিয়েছি, মামলা হয়েছে। আমরা তো কখনো চিন্তা করি নাই যে আমাদের উপার্জন বেশি হলে আমরা একটা মোটর সাইকেলে একটু চলতে পারলে আমরা মনে খুব নিজেকে ধন্য মনে করতাম। যে সত্যি কথা, আমরা একটা মোটর সাইকেল আছে, কার মোটর সাইকেল আছে ছিপিয়ে দিই, গাড়ি তো বিশাল ব্যাপার ছিল তখন। তো আমরা চিন্তা, আর এখন প্রথমে ছাত্র রাজনীতি করতে এসেই প্রথমে তার গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, সব টাকা 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 টাকা। এই যে অবস্থা সৃষ্টি করেছে আজকে আমাদের দুর্নীতি টাকা না হলে কোনো পোস্ট পজিশন পাওয়া যাবে না, টাকা না হলে রাজনীতি করা যাবে না, এই যে অবস্থা সৃষ্টি করেছে। এবং দুর্নীতির জন্য এখন যে বর্তমান যে আমি যতটুকু জানি যে দুর্নীতি দমন কমিশনের যেসব লোকেরা, আমি তাকে চিনি, ভদ্রলোকে, দুদকের যে চেয়ারম্যান ডক্টর মোমেন, আমার জানার মধ্যে সে মোটামুটি ভালোই করবে। আমরা সবসময় দৃষ্টান্তমূলক বিচার বা দৃষ্টান্তমূলক উদ্যোগের কথা বলি, সেই ধরনের কিছুকে আমরা দেখবো নাকি সে আগের মতো কথা? আশা রাখি মানে যে কমিশন আসছে তারা করতে বাধ্য, কারণ তারা তো দেখেছে পূর্বে কি হয়েছে। এবং এখন যে কমিশনের যেসব লোকগুলো আসছে, আমি 2-1জনকে চিনি, তো চেয়ারম্যানকে চিনি, তারপরে এখানে আরেকজন মেম্বার আছে যে যারা আছে তাদেরকেও আমি চিনি, যে কিছু 2-1জনকে চিনি, তারা মোটামুটি ভালোই করবে। আমি যেটুকু খোঁজখবর নিয়ে দেখছি যে এর আগে যারা মামলা, ধরেন অনেকে মামলা হয়েছিল, জামিন পেয়েছে, যেমন কিছুদিন আগে একজনকে আমি দেখি যে মামলা, তাকে বেল ক্যান্সেল করে দিয়ে তাকে কি বলে জেলখানা পাঠিয়ে দিয়েছে,
এবং আমি দেখছি যে তারা মোটামুটি কাজ চালিয়ে যাচ্ছে। এখন সেটা ওই যে প্রিন্স ভাই যে কথাটা বললো যে কাগজ কলমে যদি থাকে তাহলে তো আর কোনো কিছু, এটাকে কার্যকরিতা করতে হবে। কার্যকরিতা করতে হলে আমাদের যে বর্তমান যে প্রশাসন তারা তাদেরকে ভূমিকা নিতে হবে এবং সবসময় কাজ করতে হবে। এবং সেই জন্য আমি আবারও বলতে চাই, এই সরকার যে উদ্যোগগুলি দিয়েছে এটি বাস্তবে কার্যকরী করতে হলে, সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই একটি নির্বাচন রোডম্যাপ দাখিল করতে হবে। নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা তো শেখ হাসিনার বিচার অবশ্যই চাই, প্রয়োজন শেখ হাসিনার বিচার এক নম্বর, সংস্কারের মধ্যে শেখ হাসিনার বিচার অবশ্যই করতে হবে। মাত্র তাজা 20 থেকে 25 জনের মধ্যে 15 থেকে 2000 লোকরা গণহত্যা করেছে, সেই গণহত্যার বিচার হবে না এটা তো কথা নেই। গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে গুম করা, ইলিয়াস আলী সহ, এবং আমাদের মামলা কেস মামলা মোকদ্দমা, আমাদের খালেদা যে নেত্রী তার নামে কেস মামলা মোকদ্দমাকে অযথা তাকে শাস্তি দিয়েছে। এই সব কিছু মিলে আজকে যে দুর্নীতির যে অবস্থা, নির্বাচনে কোনো বিকল্পই নেই। এবং আমরা মনে করি এই দুদক যে বর্তমানে আসছে, আমরা তাদের কাছে আশা করব আপনারা দ্রুত গতিতে যেসব মামলাগুলো আছে শেখ পরিবার থেকে শুরু আওয়ামী লীগের যেসব নেতাদের এই বিচার কাজ দু একটা দৃষ্টান্ত দেখানো উচিত, তাহলে মানুষের প্রতি মানুষের একটা তাদের প্রতি একটা আস্থা চলে আসে। আমরা আলোচনা আবারও ফিরবো নিশ্চয়ই। একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আবারও আলোচনায় ফিরতে চাই। কমরেড রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসি। এই মাসে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিবে 15 তারিখের মধ্যে। রিপোর্টটি দেওয়ার কথা সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো চাইলে, সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনি বলছেন রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব, আর বেশি সংস্কার চাইলে সেটি হয়তো 2026 নাগাদ লেগে যাবে। তারা একটি রোডম্যাপও কিন্তু, সম্ভাব্য রোডম্যাপও কিন্তু দিয়েছে। আপনারা আসলে, আপনার দল বা আপনারা আসলে কি চান? না, আমি এক্ষেত্রে 2-3টা দিকে আলোচনা করি। প্রথম কথা, আমি অনেক সময় অনেক উপদেষ্টা যা বলেন এটা বুঝতে পারি না, কারণ এই অল্প সংস্কার আর বড় সংস্কার এর ব্যাখ্যা উনি ছাড়া কেউ দিতে পারবে না, এটা অপ্রয়োজনীয়। আমি এবার কংক্রিট বলি। আমরা আমাদের প্রধান উপদেষ্টার সাথে দ্বিতীয়বার যখন বৈঠক করলাম, যদিও এজেন্ডা ছিল না, তখন আমরা লিখিতভাবে ওনাকে বলেছিলাম যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার দ্রুততার সাথে সেটা করে নির্বাচন দিতে হবে। এটাই দিয়ে আমরা বললাম যে আপনি এমন লোককে অনেক ক্ষেত্রে নিয়োগ দিয়েছেন তারা সংবিধান এবং অন্য প্রশ্নে বিতর্ক সৃষ্টি করেছে, এটা সংস্কারকে বাধাগ্রস্ত করবে। এবার আমি বলি, উনি যে উত্তরটা দিলেন সেটা আমি আবারও বারবার বলছি, এটা বারবার বলবো। উনি বললেন দেখুন, ওনারা যে যা বলে বলতে দেন, আপনারা আপনাদের কথা বলেন, আমরা রিপোর্ট পাওয়ার পরে দেখব, আলোচনা করে যদি দেখি যে অনেকগুলো প্রস্তাব আসছে তার মধ্যে যে কয়টা ঐক্যমত্য হয়েছে সেটাকে আমরা গ্রহণ করব। দ্বিতীয়ত, আমি যদি দেখি যে কয়েকটা পয়েন্টে সামান্য পার্থক্য আছে, আমি আলোচনা করে চেষ্টা করবো ঐক্যমত্য হলে করবো না। আমি মনে করি সরকার এই জায়গায় থাকা দরকার। এইটা যদি থাকে তাহলে আমি কোনো সংকট দেখি না। যদিও এই যে সংস্কার আরও 15 দিন তারপর এটা করবে, আমরা কিন্তু এখানে আপত্তি করে বলেছিলাম যে আপনি যে সংস্কার কমিশনকে 3 মাস এবং তার বেশি দায়িত্ব দিচ্ছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করবে, খালি একটা চিঠি দেবে মত তা না, আলাপ আলোচনা করে যদি পুরো প্রস্তাব উত্থাপন করতো, তাহলে এই যে আমি বললাম প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, ওনারা কিন্তু রিপোর্ট দেওয়ার সময় বলতে পারতো যে আমার রিপোর্টে কথার কথা 1000 প্রস্তাব আছে, তার মধ্যে 103টা প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে, বলতে পারতো যে 90টা প্রস্তাবে এই কয়টা একমত হয়েছে, একমত হয়নি, তাহলে কিন্তু দ্রুত কাজ করতে পারতো। ওনারা সেটা করেন নাই। সুতরাং আমরা এখন ওনাদের ভাষা বুঝছি না, কিন্তু আমরা চাইবো যেটা রিপোর্ট দেওয়ার পর আমাদের সাথে যে আলোচনা করে, আমি অনুরোধ করব, আমি সব ভাষা বলছি, প্রথমে বলছিলেন ওনারা কর্মশালা করবেন, কর্মশালা করে কিন্তু কোনো কাজ হবে না। কর্মশালা তো এনজিও কর্মশালা কেমন আপনি আমি উনিও ভাই জানেন, যে প্রথমে বলবে 10টায় আসেন, চা খান, 10:30 থেকে আলোচনা, 1টা পর্যন্ত আলোচনা, তারপরে সবাই 5 মিনিট করুন, পরে একটা রিকমেন্ডেশন। এই আলোচনা হলে সিপিবি এটাই যাবে না। আমরা বলবো ওনারা প্রস্তাব দেওয়ার পরে সব পলিটিক্যাল পার্টি এবং অন্যদেরকেও, খালি পলিটিক্যাল পার্টি না, ছাত্র অন্যদেরকে দেবে, দেওয়ার পরে আমরা যদি মনে করি যে এইগুলো ঐক্যমত্য আছে বা ব্যাখ্যা চাই, আমরা আলাদা আলাদাভাবে বসতে হবে সব দলের সাথে, কিন্তু এটা কালক্ষেপণ করা যাবে না, দ্রুততার সাথে, এমনি অলরেডি কালক্ষেপণ হয়ে গেছে। তখন যদি কোনো পয়েন্টে আমরা ঘোরতর আপত্তি করি, যেটা ঐক্যমত্য হবে না, নাকচ করে দেবে। যতটুকু ঐক্যমত্য হয় সব কাজ শুরু করার দায়িত্ব কিন্তু তাদের না, কারণ এই প্রস্তাব কিন্তু আলটিমেটলি যদি আমরা এখন শুরুও করি, এটাকে রেকটিফাই করতে হবে পার্লামেন্টে।
তাই নাহলে তো হবে না। সুতরাং আপনি এই কাজটা করার পরে ঐক্যমত্য যতটুকু হয় বিভিন্ন সংগঠন গড়ে তোলার জন্য ওনারা যতটুকু পারে কাজটা স্টার্ট করবেন, ট্রেন চালু করে দেবেন। আর মূল কাজ যেটা করবেন, নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য যা যা সংস্কার করা দরকার ওটা সংস্কার করে নির্বাচনের জায়গায় যাবেন। যদি এইভাবে স্বচ্ছ থাকে তাহলে আমার মনে হয় 26 সালটা এটা ওটা চলে না। কেন? ওই যে বড় সংস্কার মানে কি, যদি সম্পূর্ণ সংস্কার করতে চাই, আরে ভাই পৃথিবী যতদিন থাকবে ততদিন সংস্কার করতে হবে। তা আপনি কি ততদিন ক্ষমতায় থাকবেন? এই হাসিনার শব্দের মতো। শেখ হাসিনা বলে কি বলতো যে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে গেলে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করতে হবে, মানে আমাকে ক্ষমতায় রাখতে হবে। তা আপনি তো দেখি সেই ল্যাঙ্গুয়েজ বলছেন যে আমাকে সংস্কার করতে হলে আরো থাকতে হবে। নো, আরো থাকলে এই যে দেখছেন না জিনিসপত্রের দাম, আপনি যা করছেন, মানুষ কিন্তু নির্বাচন নিয়ে ভাববে না, মানুষ আপনার বিরুদ্ধে নামবে। চুরি ডাকাতে যে ওনারা গ্রামে গঞ্জে থাকে ভয়াবহ অবস্থা, এবং মানুষ কোর্ট কাছারিতে যেতে পারছে না। সুতরাং আমার মনে হয় এত সোজা না জিনিসটা। এইটা 2-4 দিনে হয়ে যাবে তা না, একটা ভোট হলে যে সবকিছু হয়ে যাবে তা না, কিন্তু এই ধারাবাহিকতার মধ্য দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকবে, মানুষের অংশগ্রহণ ঠিক হলে আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ধারায় যেতে পারবো। সুতরাং আমরা ওই কথা পরিষ্কার বক্তব্য, যতটুকু প্রয়োজনীয় সংস্কারের কাজ আমরা বিভিন্ন জায়গায় করব, আর যেটা না করলে সুষ্ঠু গ্রহণযোগ্য ভালো নির্বাচন হবে না সেইটুকু অবশ্যই করব। এবং সেইটা করার জন্য আমি তো পরিষ্কার করে বলি, 2025-এর যেই বছরে ডিসেম্বর পার করার কোনো কারণে, ডিসেম্বরের অনেক আগেই এই ভালো নির্বাচন করা সম্ভব যদি আমরা আন্তরিকতা থাকে। ধন্যবাদ। আমি শরাফত আলী সুপু আপনাকে শেষ করতে চাই। আসলে কম সংস্কার চাইলে এই বছরই নির্বাচন, বা একটু বেশি চাইলে পরের বছর, আপনার বা আপনার দলের আসলে এই ব্যাপারে মন্তব্য কি? ধন্যবাদ ভাই। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, তাই না? আপনি ঠিক দেখুন, আপনি খেয়াল আছে যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যখন ক্ষমতা আসলেন, তারাও তো একই সুর দিয়েছিলেন, সংস্কার করবেন। এবং সংস্কারে কয়টা কার্যকরিত হয়েছে দেখুন তো, বলেন তো। শুধু একটি মাত্র আমার জানা মতে, যখন নেক্সট সরকার যে আসলেন, আওয়ামী লীগের নেতৃত্বে সরকার, একটি মাত্র নির্বাচন কমিশন সংস্কার, সেটাই তারা করেছিল। আর তত্ত্বাবধায়ক সরকারের বিলটি নেওয়ার সমস্যা ছিল, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার 3 মাস ছিল, ওইটা নিয়ে আমার কিছু সমস্যা, ওইটা করেছে। আর কয়টা আপনি করেছে দেখেন তো। সংস্কার আপনার রাজনীতিবিদদের, যারা পলিটিক্স, আমরা যারা রাজনীতি করি, প্রিন্স ভাই যেটা বললেন, তো আপনি তো অবশ্যই আপনাকে সংস্কার করতে হলে তাদের সমর্থন, কাদের আপনি করতে হবে। এবং আপনি যত দীর্ঘায়িত করবেন, সমস্যা এত আপনি বাড়বে। আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমি গ্রাম দেশের থেকে আসলাম, তো একটি পাশের আমার বাড়িতে এক বাড়িতে 2টা ঢুকে ফ্যান চুরি করে নিয়ে গেছে, মসজিদের মাইক নিয়ে গেছে। আমরা তখন গ্রাম, ছোটবেলায় 72, 73, 74, তখন আমরা গ্রামে বাড়িতে ছিলাম। আমরা দেখেছি সকালে ওটা লোটা মানে বদনারা রেখে যেত। তখন তো কাঁচা পায়খানা ছিল যাত্রীখানাতে, এখন তো স্যানিটেশন অনেক উন্নত হয়েছে। তো স্বাভাবিক, তখন তো সকালবেলাতে বদনা নাই, নিয়ে গেছে গা। এই যে চোর এখন শিখে জিনিসকে, এটা সাপোর্টাইজ করার জন্য এই জিনিসগুলো হচ্ছে। এবং সব দিক দিয়েই আমি তো পূর্বেই বললাম যে ফেসিবাদ চলে গিয়েছে, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুন্দর কথা বলেছে যে মাথাটা নিয়ে গেছে, কিন্তু ল্যান্স লেগে রয়ে গেছে। ল্যান্স দেওয়া করেও তারা বাইরে করছে, এবং সেই জিনিসটা তো হচ্ছে। তাদের পয়সা, প্রচুর পয়সা, আওয়ামী লীগের তাদের টাকা পয়সা, অজস্র পয়সা তাদের রয়ে গেছে। এবং তারা দিয়ে দেশের আইন শৃঙ্খলা বলেন, দেশের লয়ার সিচুয়েশন বলেন, সব কিছু তারা খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য যা করার সব কিছু করবে। আমরা মনে করি, আমরা যারা যে মানুষের যে আকাঙ্ক্ষা, যে মানুষ, এবং যে নির্বাচন কমিশন যেভাবে এগুচ্ছে, সেভাবে তাদেরকে যদি সহযোগিতা করে, বর্তমান আমি নির্বাচন কমিশনে যে আমাদের তো 2-4 জন আমাদের লোক আছে এখানে, আমাদের কথাবার্তা হয়, তারাও কোনো নির্বাচনটা ডিসেম্বর হয়ে যাক, এটা তারাও কোনো চায়। কিন্তু সেই অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকতে হবে। আমি তো যে আমাদের যে পূর্বে বলেছি, ছাত্ররা আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে তো আমরা সেটা অস্বীকার যাচ্ছি না, তাদের অবদান অবশ্যই, তাদের ছোট করে দেখা। সেখানে আমার 2 সন্তানও সেই আন্দোলন সংগ্রামে জড়িত ছিল। কারণ তারা দেখেছে যে আমার বাসা ঘুমাতে পারে নাই, পুলিশ এইসব অত্যাচার, জুলুম, নির্যাতন কী না হয়েছে। তারাও তখন রাজপথে নেমেছে। তারাও বলছে যে একজন আমার ইঞ্জিনিয়ার পাশ করে বেরোছে, আরেকজন সামনে বেরোবে, তাদের বন্ধু বান্ধব নিয়ে তারা কাজ করেছে। যেভাবে চুপে তারা আমাকে না জানিয়ে চলে গেছে। আমি শেষে থাকতাম না, কিন্তু জানিয়ে তারা আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। তারা তো আমাদেরই সন্তান, কিন্তু তারা একটা কথা বলবে, সেটা নিয়েই আমরা প্রাধান্য দিয়ে কাজ করব, এটা তো মানে
এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন, এটা আমরা তাদের থেকে আশা করি না। অবশ্যই তাদের বুদ্ধি, জ্ঞান বুদ্ধি, মেধা দিয়ে তারা দেশের সিচুয়েশন দেখছে কি হচ্ছে, এবং বিদেশিরাও কলম গত পরশু দিনও বাইরে থেকে আসতে দেই, এই যে 5ই আগস্টে যে ধারাবাহিক, সেটাকে রক্ষা করতে হবে। তার মানে কি ইঙ্গিত করেছেন তারা? একই কথাই। এটাকে ধরে রাখতে হলে আমাদের সার্বিক সবাই সহযোগিতা দরকার। আমরা এই সরকারকে সার্বিক সহযোগিতা করার জন্য যা যা করার সবই আমরা কমিশন গঠন করেছে, কমিশন যেটা হয়েছে, অবশ্যই আপনি কমিশন যেটা দরকার, সম্ভাব্য রোড ম্যাপ দিয়েছে, সব খালেদার বিদেশে সব মিলে গণতন্ত্রের পথে উত্তরণে কতটা এগোচ্ছে সরকার, কতটা এগোচ্ছে। আমি তো সে কথা বলা, সরকারে তো যে সরকার তো প্রথমে ভালো কথাই বলে যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু পরবর্তী পর্যায়ে একটা কথা বললাম আপনাদের, যে ওই যে এখন তারা তো আমাদেরই সন্তান, একটা কথা সন্তান বাবার কাছে কথা বলতেই পারে, এটাই স্বাভাবিক, একটা আপনার কথা বলে, কিন্তু সেটাকে তাকে বুঝাইতে হবে যে বাবা এই ঘটনা, এই সিচুয়েশন, তাদের মেধা, তাদের বুদ্ধি, আমাদের বুদ্ধি এক জিনিসটা তো, আমরা তো অভিজ্ঞই, তাই না? আমার শেষ কথা একটাই, অবিলম্বে সংস্কার যে করেছেন করে দ্রুত নির্বাচন দেন। আর আমি পূর্বেই বলেছি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে, এবং এটাকে সংসদে নিয়ে পাশ করতে, যারা গণতান্ত্রিক সরকার আসবে তারাই তো পাশ করতে হবে, সবকিছু অবৈধ হয়ে যাবে, তারাই তো পাশ করতে পারে, যেই সরকার আসুক, বিএনপি আসুক, অন্য যেই আসুক, আসবে। ধন্যবাদ মিরফার শরাফত আলী সফু এবং কমরেড রহিন ইউসুফ প্রিন্স, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।